ফাইনালি আমরা এই পর্বে ভিকুককে দেখতে যাচ্ছি, মানে তেয়া জাঙ্গুকের বাচ্চার আগমন হবে এই পর্বে। তাছাড়া এই পর্বে তে জাঙ্কুকের ব্যাপারে এমন কিছু জানতে পারবে যার কারণে তে অনেক কষ্ট পাবে, ভেঙে পড়বে, জাঙ্কুকের উপর থেকে সব বিশ্বাসই তার উঠে যাবে। আর জাঙ্কুককে আসলেও দেখে সত্যিকারের ভালোবাসে নাকি তার ভালোবাসার মধ্যে কোনো ঝামেলা আছে। তে জাঙ্কুকের ব্যাপারে সত্যিটা জানার পর কি তে জাঙ্কুককে ভালোবাসবে নাকি তার কাছ থেকে তার বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, সেসব কিছু জানা যাবে এই পর্বে। তো দেখি তে কুকের হ্যাপি এন্ডিং হয় না স্যাড এন্ডিং হয় সেটা তো এখনও জানি না, তবে এই পর্বে এমন অনেক টুইস্ট আছে যা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। তো আশা করি এই পর্বটার সম্পূর্ণ দেখবা তোমরা, আর গল্পটা কেমন লাগতেছে সেটাও জানাবা। গল্পের আর বেশি পার্ট নাই, 5-6 পর্ব দিয়ে গল্পটা হয়তো বা শেষ হয়ে যাবে। তো তোমরা স্যাড এন্ডিং চাও না হ্যাপি এন্ডিং চাও সেটাও জানাও। ওয়াশরুম থেকে বেরিয়ে তের এমন অবস্থা দেখে জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। তের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক দ্রুত পায়ে এগিয়ে গেল তের কাছে আর চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? এই অবস্থা হলো কিভাবে হানিবি? তে ডান হাত দিয়ে বাম হাত চুলকাতে চুলকাতে বলল, জানি না কি হয়েছে কিন্তু জ্বলে যাচ্ছে শরীর। জাঙ্কুক তের বাম হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে রুমের কোনায় থাকা ডাস্টবিনে ফেলে দিল। এদিকে তের এবার হাঁচিও আসছে। জাঙ্কুক ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, গোলাপ ফুলে তো আমার অ্যালার্জি, তোমার এই অবস্থা হলো কেন? জাঙ্কুকের কথা শুনে তে চোখ জোড়া মুছে বলল, আমি কিভাবে বলবো, আপনার সাথে থাকতে থাকতে বোধহয় আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। জাঙ্কুক তেকে উপর নিচ পরখ করে দেখতে লাগলো, তারপর একটা শ্বাস ফেলে বলল, তোমার আগে কখনো এমনটা হয়েছে? তে নাবোধক মাথা নাড়তে গিয়েও কিছু একটা মনে করে থেমে যায় আর বলে, এর আগে একবার হয়েছিল, যখন আমি পরীক্ষার জন্য বাড়িতে গিয়েছিলাম তখন আমি আজকের মতোই ফুলের ঘ্রাণ নিতে গিয়েছিলাম, তারপর এমনটাই হয়েছিল। আমি তখন ভেবেছিলাম হয়তো ধুতরা পাতা লেগেছে, কিন্তু আজকে কি হলো? তার মানে প্রেগনেন্ট হওয়ার আগে এমনটা কখনো হয়নি, তাই না? তের খানিকটা রাগ উঠলো, সে হাত মুখ চুলকাতে চুলকাতে অস্থির। আর এই জাঙ্কুক কি সব প্রশ্ন করছে। তে তখন বলল, আগে কিছু করুন, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জাঙ্কুক ঘাবড়ে গেল, সে তেকে ওয়াশরুমে নিয়ে বেসিনের সামনে দাঁড় করালো, কল ছেড়ে দিয়ে বলল, চোখে মুখে পানি দাও, আরাম লাগবে। তে চোখে মুখে পানির ঝাপটা দিল, তারপর হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। জাঙ্কুক দেখলো তের চোখ মুখ আরও বেশি ফুলে যাচ্ছে, সে কি করবে দিশা পাচ্ছে না। তের তো তার থেকেও বেশি রিয়াকশন হচ্ছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, ভাগ্যিস গতকাল তে ফুলের বাগান থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, নইলে কি হতো জাঙ্কুক আর ভাবতে পারছে না। তে এগিয়ে এসে বলল, আপনারও তো গোলাপে অ্যালার্জি হয়, তখন আপনি যে মেডিসিন খান সেটা আমাকে দিন তাড়াতাড়ি, অনেক কষ্ট হচ্ছে আমার। জাঙ্কুক মেডিসিন আনতে গেলেও মেডিসিনটা হাতে নিয়ে থেমে যায় আর ভাবে, তে তুমি হুট করে এসব ওষুধ খেতে পারবে না, কারণ সব অ্যান্টিবায়োটিক প্রেগনেন্সিতে সেফ না, আমি রিস্ক নিতে পারবো না। তো তাহলে তাহলে এখন কি করব? জাঙ্কুক তাড়াহুড়া করে বিছানার পাশে ড্রয়ার থেকে স্যালাইন সলিউশন আর এক টুকরো তুলো বের করলো, তারপর থেকে বিছানায় বসিয়ে তের চোখ মুখ ধীরে ধীরে মুছে দিতে দিতে বলল, চোখে এটা দেওয়ার পরও যদি না কমে তবে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব, সেখানে সেফ অ্যান্টিহিস্টামিন বা অন্য চিকিৎসা দেওয়া যাবে। তে ম্লান হেসে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, লোকটা বরাবরই তার ক্ষেত্রে অতিরিক্ত প্রোটেক্টিভ। কিছুক্ষণ যেতেই তে কিছুটা স্বস্তি ফিরে পেল, কিন্তু নিজের অবস্থা দেখে সে ভীষণ হতাশ। গোলাপ তার প্রিয় ফুল, এরকমটা তো জাঙ্কুকের সাথে দেখা হবার আগে কখনোই হয়নি। তে তখন জাঙ্কুককে বলল, আমি কি আর গোলাপ ফুলের ঘ্রাণ নিতে পারবো না, সেগুলো ছুঁতেও পারবো না? জাঙ্কুক কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে থেকে বলল, দেখোতে প্রেগনেন্সিতে শরীর একটু বেশি সংবেদনশীল হয়ে যায়, তাই হয়তো তোমার এরকমটা হয়েছে। আই থিঙ্ক বেবিটা হয়ে গেলে তুমি আবারও নর্মাল হয়ে যাবে। তে তখন বলল, প্রেগনেন্সিতে সবার সাথেই কি এমনটা হয়? তা হয় না, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় এসব ফুল থেকে দূরে থাকাই ভালো। আপনি তাহলে এত কিছু জেনেও কেন ফুল এনেছেন? তার উপর আপনারও তো গোলাপে অ্যালার্জি, তারপরেও সেটা কিনলেনই বা কেন? জাঙ্কুক নির্লিপ্ত চোখে তের দিকে তাকালো আর বলল,
কারণ আজকে তোমার জন্মদিন ছিল আর আমি সেটা ভুলে গেছি। আমি ভাবলাম ফুলগুলো দেখলে তুমি খুশি হয়ে যাবে আর রাগ করে থাকবে না, কিন্তু সব কিছু কেমন নষ্ট হয়ে গেল। তে অবাক চোখে তাকায়, চোখে মুখে এক আকাশ বিস্ময়। লোকটা তাকে খুশি করতে অ্যালার্জি থাকা সত্ত্বেও তার জন্য গোলাপ ফুল কিনে এনেছিল। তের চাহনি দেখে জাঙ্কুক খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, নিম্ন স্বরে বলল, তুমি এখনো রেগে আছো? তে কপাল কুঁচকে গেল। জাঙ্কুক এবার একটা শুষ্ক ঢোক গিলে বলল, দেখো তে, আমার এখানে কোনো দোষ নেই। বেবিটা তোমার পেটে আছে বলে কিন্তু তোমার এত এত মুড সুইং হচ্ছে। তার উপর অ্যালার্জির জন্য ওই বেবিটাই দায়ী। আমি একদম নিষ্পাপ। তে ধীরে ধীরে বলল, মুড সুইং? সেটা আবার কি? এই যে তুমি তুচ্ছ বিষয় নিয়ে আমার উপর রেগে যাচ্ছ, উদ্ভট কথাবার্তা বলছো, অকারণে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছো, এগুলোই তো মুড সুইং। তে জানে মুড সুইং এর মানে, কিন্তু সে কোথায় অকারণে কেঁদেছে। তে তখন বলল, শুনুন, আমি অকারণে কাঁদিনি। আপনি আমাকে অবহেলা করেছেন, সেই জন্যই কেঁদেছি। জাঙ্কুক সরু চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে অবহেলা করিনি, তুমি উল্টাপাল্টা ভেবে নিচ্ছ। তে আলতোভাবে জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে বলল, ও আচ্ছা, আমি উল্টাপাল্টা ভেবে নিচ্ছি। তাহলে আপনি সোজা সাপটা ভেবে বলুন, কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? জাঙ্কুক তখন বলল, আমার কাজ ছিল, বোঝার চেষ্টা করো। তুমি সকালে ঘুমাচ্ছিলে, আমি তোমাকে জাগাতে চাইনি, সেই জন্যই না বলে চলে গিয়েছিলাম। তে আর কথা বাড়ালো না। জাঙ্কুক থেকে বলল, যাও শুয়ে পড়ো গিয়ে। তে মাথা নেড়ে বিছানায় গা এলিয়ে দিল। জাঙ্কুকও লাইট অফ করে তের পাশে এসে শুয়ে পড়ল। সে ফোন চাপছে, তে অন্যদিকে ঘুরে শুয়ে আছে। কিছুক্ষণ যেতেই জাঙ্কুক ফোনটা রেখে শুয়ে পড়ল। তে একটা বড় শ্বাস টেনে জাঙ্কুকের দিকে ঘুরে গেল। হঠাৎ এরকম করায় জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায়। টেবিল ল্যাম্পের কমলা রঙের আলোয় জাঙ্কুকের চেহারা দৃশ্যমান হতেই এতক্ষণ ধরে জমানো সাহসটুকু ছু হয়ে গেল তের। তে একটা ঢোক গিলে অন্যদিকে ঘুরতে গেলে জাঙ্কুক তার দিকে খানিকটা ঝুঁকে যায় আর বলে, কিছু কি বলবে? তের গলা শুকে আসছে। জাঙ্কুককে এতটা কাছে দেখে তার দম আটকে আসার উপক্রম। বুকের গহীনে থাকা প্রাণ পাখিটা যেন এক্ষুনি উড়ে যাবে। তবুও সবটুকু সাহস পুনরায় একত্রিত করে সে হঠাৎই জাঙ্কুকের ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দিল। এক সেকেন্ড হবে কিনা সন্দেহ, তে পুনরায় অন্যদিকে ফিরে কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় জাঙ্কুক বোকা বনে গেল। তে যেন তাকে কারেন্টের শক দিয়েছে। পুরো ব্যাপারটা বুঝতে জাঙ্কুকের বেশ কিছুক্ষণ সময় লাগলো। নিজের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে তাকিয়ে রইল তের দিকে। পুরো ব্যাপারটা বোধগম্য হতেই সে তের কাঁথা মুড়ি ধরে টানতে লাগলো আর বলল, এই পিচ্ছি মেয়ে, এই এটা কি করলে আমার সাথে? তে কাঁথা মুড়ি আরো শক্ত করে চেপে ধরে রিনরিনিয়ে গলায় বলল, আমি শুধু ধন্যবাদ দিলাম গিফটের জন্য, আর কিছু না। এভাবে ধন্যবাদ দেওয়া তো আপনি শিখিয়েছিলেন, ভুলে গেলেন? জাঙ্কুক থমকে গেল। তার ঠোঁট যেন শুকিয়ে আসছে। সে জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে আচমকা এক টানে তের কাঁথাটা তুলে ফেলল। তারপর তের হাত ধরে টেনে ওঠালো। তে তখন বলল, আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? আমি তো আস্তেই কামড় দিয়েছি, রাগ করছেন কেন? জাঙ্কুক এক প্রকার তেকে টেনে তুলে নিজের কোলে এনে বসালো। তে নিজের ওড়না ঠিক করতে গেলে জাঙ্কুক ওড়নাটা খুলে দূরে ফেলে দেয়। তে সাথে সাথে হাত দিয়ে বুক ঢেকে ফেলে আর বলে, এমন করবেন না, আমি সরি বলছি। জাঙ্কুক বাঁকা হেসে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, স্বামীকে সরি আর ধন্যবাদ জানানোর পদ্ধতি সেম। তুমি যদি সরি আর ধন্যবাদ একসাথে জানাতে চাও তাহলে তোমাকে একটু বেশি কষ্ট তো করতেই হবে হানিবি। তোমার স্বামীর যে এতটুকুতে মন ভরে না, উল্টো অল্প স্বল্প আদরে তার অস্থিরতা আরও বেড়ে যায়। তের ভীষণ লজ্জা লাগছে জাঙ্কুকের এমন কথায়। জাঙ্কুক অদ্ভুত চোখে তের দিকে তাকিয়ে আছে। তে না পেরে বুক থেকে হাত সরিয়ে জাঙ্কুকের চোখ জোড়া ঢেকে ফেলল। জাঙ্কুক বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, এভাবে আমার হক নষ্ট করছো কেন? দেখতে দাও না আমাকে। স্বামীর হক আদায় করা স্ত্রী হিসেবে তোমার জন্য ফরজ। তে কেঁপে উঠল। জাঙ্কুকের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য তার লোম কুপিয়েও যেন আলোড়ন সৃষ্টি করলো। তে ঠোঁট চেপে ধরে হাঁসফাঁস করতে লাগলো। জাঙ্কুকের এবার মেজাজ খারাপ হলো, তবুও নিজেকে সামলে ফিসফিসিয়ে বলল, ছাড়ো আমাকে,
ভয় নেই, আমি তোমার সাথে জোরাজুরি করব না। জাঙ্কুক নিজেই এক হাতে তের হাত জোড়া সরিয়ে দিয়ে আরেক হাতে নিজের চোখ জোড়া ঢেকে নিল আর বলল, আমার চাহনি তোমার কাছে অনেক অসহ্যকর লাগে, তাই না হানিবি? মাঝে মাঝে মনে হয় আমার চোখ দুটো না থাকলেই ভালো হতো। যদি আমি অন্ধ হতাম তাহলে আমি তোমাকে চাইলেও দেখতে পারতাম না, আর তোমার অস্বস্তির কারণও হতাম না হানিবি। জাঙ্কুক তের ওড়না আনার উদ্দেশ্যে উঠতে যাবে, তে তার বুকের উপর আছড়ে পড়ল আর বলল, আপনি এভাবে বলছেন কেন? বিশ্বাস করুন, আমার আপনাকে অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার মতো একজনকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। তবে আপনি কাছে এলেই আমার শরীর অদ্ভুত আচরণ করে, কিন্তু আমার মন আপনাকে ছাড়া কিচ্ছুই বোঝে না। আপনি দূরে গেলে আমার কাছে সব কিছু অর্থহীন লাগে। আপনি কেন বোঝেন না? আমি পারি না আপনাকে ছাড়া থাকতে। আমাকে এভাবেই আগলে রাখুন না, ছেড়ে দেবেন না প্লিজ। আমি আমি আপনার বুকের সাথে লেপ্টে থাকতে চাই, আপনার শরীরের সবটুকু ঘ্রাণ শুষে নিতে চাই। সে জানে না সে কি বলছে, সে শুধু জাঙ্কুককে নিজের কাছে আটকে রাখতে চায়। সে যদি পারত জাঙ্কুককে নিজের বুকের ভেতর ঢুকিয়ে রাখত, কোথাও যেতে দিত না। তে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখেছে, ঘাড়ে মুখ গুজে পাগলের মতো চুমু খাচ্ছে। জাঙ্কুক মন দিয়ে তের বলা প্রত্যেকটা কথা শুনেছে। জাঙ্কুক বুঝে গেছে তেকে সে জয় করে নিয়েছে, তের ভালোবাসা সে পেয়ে গেছে। জাঙ্কুক তের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তের ঠোঁটের এলোমেলো স্পর্শে সে যেন সুখের স্রোতে ভেসে যাচ্ছে। তে হাঁপিয়ে গিয়ে জাঙ্কুকের বুকের সাথে লেপ্টে রইল। জাঙ্কুক থেকে ধীরে সুস্থে খাটে শুয়ে দিল, তারপর একটু সরে গিয়ে ল্যাম্পটা নিভিয়ে দিয়ে আবারও তের কাছে ফিরে এলো। জাঙ্কুক তখন তেকে বলল, আমি অনেক তৃষ্ণার্ত বউজান, একটু আদর করি কেমন? আমি জানি আমাদের সম্পর্কটা আর 10টা সম্পর্কের মতো হালালভাবে শুরু হয়নি। আমি এটাও জানি বেবিটা না হওয়া পর্যন্ত আমাকে নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতে হবে। জাঙ্কুকের কথাগুলো শুনেতে বরফের মতো গলে যেতে লাগলো। জাঙ্কুক এবার তের ঘাড়ের ভাঁজে মুখ গুজে মাতাল কণ্ঠে বলল, লিমিট ক্রস করব না, আই প্রমিস। তে আর বাধা দিল না জাঙ্কুককে। নিজের শরীরের বিরুদ্ধে গিয়ে সে মনকে সমর্থন করলো। তার মন যে চায় জাঙ্কুকের মধ্যে জমে থাকা সবটুকু ভালোবাসা আর আদরের স্বাদ গ্রহণ করতে, আর জাঙ্কুকও চায় নিজের সবটুকু তের তরে উজাড় করে দিতে। ভালোবাসা, ভালো লাগা, আদর আর সোহাগের মাঝে চোখের পলকে 15টা দিন কেটে গেল। তে যেন টেরই পেল না এই কটা দিন সে জাঙ্কুকের ভালোবাসার মাঝেই ডুবেছিল। আজকে জীবন ভিলাতে এক উৎসব মুখর পরিবেশ হবে নাই বা কেন? বাড়ির একমাত্র মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে আজ। কদিন আগেই রোজের সুগার ফাইনালের এক্সাম শেষ হয়েছে। জেহব বেচারাও আর অপেক্ষা করতে পারছিল না। অবশ্য জেহবের থেকে রোজ বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। জাঙ্কুক অবশ্য চেয়েছিল তের ডেলিভারির পরে এসব করতে, কিন্তু জেহবকে আবার কদিনের জন্য দেশের বাইরে যেতে হবে। তাই জেহবের ফ্যামিলির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজকে মেয়ে দেখতে আসবে, আর মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। যদিও এসব শুধুই ফর্মালিটি। জাঙ্কুক আগেই সবাইকে জেহব আর রোজের ব্যাপারে রাজি করিয়ে ফেলেছে। বলে রাখা ভালো যে জেহব আর রোজের সম্পর্কের ব্যাপারে কাউকেই জানানো হয়নি। সবাই জানে জেহব ভালো ছেলে, তাই জাঙ্কুক তার বোনের জন্য তাকে পছন্দ করেছে। রোজকে শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছে কাজল, জিমিন, আর তার মাকে দাওয়াত দেয়নি কেউ, কারণ এতে জাঙ্কুকের কড়া নিষেধাজ্ঞা ছিল। ইদানিং জিনও যেন ছেলের কথা বড্ড মান্য করেন। সে হয়তো বুঝে গেছে ছেলে কিসে ভালো থাকবে। তাছাড়া তেও ধীরে ধীরে তার প্রিয় বৌমা হয়ে উঠেছে। অবশ্য এর মুখ্য আর প্রধান কারণ হচ্ছে নাতির জন্ম দেওয়াটা। তে দেখতে শুনতে সুন্দর, মনের দিক দিয়েও ভালো। আর কি চাই? টাকা পয়সা কি তার ছেলের কম কামাই করে নাকি যে তের বাপে টাকা পয়সা থাকলেই বা তাদের কি আহামরি লাভ হতো?
জিন এসবই ভাবছে আর কিচেনে রান্না বান্নার তদারকি করছে। মেহমান এলো বলে দাদুমণি 1 সপ্তাহ যাবৎ একটু সুস্থ হয়েছে। বেশি হাঁটাচলা না করতে পারলেও লাঠিতে ভর করে ড্রয়িং রুমে এসে বসেছেন। তের মনের আনন্দের দোল লেগেছে। কতদিন পর একটু আনন্দ উদযাপনের সুযোগ পাবে। যদিও জাঙ্কুক তাকে খুব একটা তিরিং বিরিং করতে দেবে বলে মনে হয় না। লোকটা সব সময় গার্ডের মতো তার সামনে পেছনে ঘুরঘুর করে। তের 9 মাস চলছে, যখন তখন তার লেবার পেন শুরু হয়ে যেতে পারে। জাঙ্কুক তাই তেকে চোখের আড়াল পর্যন্ত হতে দেয় না। তে রোজের রুমে বসে পাস্তা খাচ্ছে আর রোজের সাজুগুজু দেখছে। তার অনেক শখ ছিল শাড়ি পরার, কিন্তু এই পেট নিয়ে শাড়ি পরলে তাকে কেমন দেখাবে সেটা ভেবেই আর পরেনি। রোজকে একটা গোলাপি রঙের জামদানি শাড়ি পরানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। তে তখন রোজকে বলল, আপু তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তের কথা শুনে রোজ লাজুক হাসলো। এতক্ষণ এক্সাইটমেন্ট থাকলেও এখন কেমন যেন অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে তার। এরই মাঝে জাঙ্কুক দরজায় নক করে তেকে ডাক দিল। তে তে পাস্তার প্লেটটা রেখে আস্তে করে উঠে দাঁড়ালো। ওড়নাটা ভালো করে টেনে ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে উকি দিতেই জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, বেরিয়ে এসো। তোমাকে না বলেছি রুমেই থাকবে, বের হলে কেন বলো তো? তে রুম থেকে বেরিয়ে এসে গাল ফুলিয়ে বলল, আমার রুমে বসে থাকতে ভালো লাগছিল না। জাঙ্কুক একটা চাপা শ্বাস ফেললো আর বলল, আচ্ছা এসো তাহলে, তোমাকে দাদুমণির পাশে বসিয়ে রেখে আসছি। সে যদি একটু বলে কয়ে বোঝাতে পারে তোমাকে। তে মাথা নেড়ে হাঁটা ধরল। প্রতিমধ্যেই দেখা হয়ে গেল সুগার সাথে। সুগা বরাবরের মতোই একটা হাসি উপহার দিয়ে নিজের রুমে চলে গেল। জিহোপ রোজকে আংটিটা পরিয়ে দিল। মায়ের কথায় সম্মতি জানিয়ে জেহোপ রোজের দিকে হাত এগিয়ে দেয়। রোজ মাথা নিচু রেখে জেহোপের হাতের উপর হাত রাখলো। জেহোপ আংটিটা পরিয়ে দিয়ে রোজের দিকে তাকাতে রোজ সবার অগোচরে জেহোপকে চোখ টিপিয়ে দিল। এমন কাণ্ডে জেহোপ হকচকিয়ে গেল। এদিকে রোজের চোখ টিপ দেওয়াটা তে জাঙ্কুক আর সুগার লক্ষ্য করলো। সুগার জাঙ্কুক ভ্রু কুচকে গেলেও তে ফিক করে হেসে উঠল। জেহোপ পানি খাওয়ার উদ্দেশ্যে টেবিলের দিকে হাত বাড়াতে সুগার এগিয়ে এসে তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। জেহোপ গ্লাসটা হাতে নিয়ে একবার সুগার দিকে তাকায়। জেহোপ মনে মনে ভাবলো, এই সুগার ছেলেটা একদমই ইন্ট্রোভার্ট টাইপের, কখনোই প্রয়োজন ছাড়া আমার সাথে কথাই বলে না, অদ্ভুত। তখনই জেহোপের বাবা নামজনকে বলল, তো সামনের মাসে ওদের বিয়ের ডেট ফিক্সড করি, কি বলেন বেআই সাহেব? জেহোপের বাবার কথার প্রতি উত্তরে নামজন সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, শুভ কাজ ফেলে রাখতে নেই। এভাবেই পাকা কথা হয়ে গেল। সবাই বিকেলে নাস্তা করে বাড়িতে ফিরে গেল। তে সহ বাড়ির সবাই ড্রয়িং রুমেই বসে আছে। জাঙ্কুকও এতক্ষণ ছিল, কিন্তু একটা ফোন আসাতে এসে উপরে চলে গেছে। কাজল আর জিন কিচেনে সার্ভেন্টদের গোছ গাছের তদারকি করছেন। সুগার টেবিল থেকে একটা নাশপাতির টুকরো মুখে নিয়ে চিবোতে চিবোতে রোজের উদ্দেশ্যে বলল, কিরে তুই আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললি কেন বলতো? রোজ থতমত খেয়ে গেল। সে আবার কখন কি করলো? সুগার কথা শুনে বাকি সবাই অবাক চোখে তাকালো। দাদুমণি বলল, কি বলছো দাদু ভাই? সুগার তীর্যক হেসে বলল, তোমার পেয়ারের নাতনি সবার সামনে কি করেছে জানো? রোজ এবার একটা ঢোক গেলে বলো, এ ভাইয়া তুমি কী সব বলছো আমার নামে? কী সব বলছি মানে? তুই সবার সামনে জেহব ভাইকে চোখটি মারলি কেন গাধি? যদি তার বাবা মা দেখে ফেলতো কি ভাবতেন তখন? সুগার কথা শুনে দাদুমণি হেসে উঠল। তেও তার সাথে তাল মেলালো। নামজুন আর গংইও বিব্রত বোধ করে নিজেদের রুমের দিকে পা বাড়ালো। এদিকে রোজের বাবা আর কাকার সামনে ভারী লজ্জা পেয়েছে। তবে তারা চলে যেতেই রোজ বলে উঠল, সুগা ভাইয়া তুমি কি বলো তো? বাবা আর কাকার সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিলে। সুগা এগিয়ে গিয়ে রোজের মাথায় চাপড় দিয়ে বলল, আর তুই যে আমাদের সবার প্রেস্টিজের ফালুদা বানিয়ে তোর শ্বশুর শাশুড়ির সামনে পরিবেশন করছিলি তখন? রোজ এবার না পেরে বলল, আরে ভাইয়া আমি ইচ্ছা করে করিনি, আমার চোখে কি যেন সমস্যা হয়েছিল, তাই ভুল করে তেমনটা হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে চল তোকে ভাইয়ার কাছে নিয়ে যাই। বিয়ের আগে চোখে সমস্যা হওয়া তো ভালো লক্ষণ না। রোজ কাঁদো কাঁদো মুখ করে বলল, ওর কাছে কেন যাব? অবভিয়াসলি ভাইয়া একজন ডাক্তার, সেই জন্যই। যখন পিঠের উপর ভাইয়ার হাতের স্পেশাল ডোজ পড়বে তখন তোর চোখের সকল সমস্যারা সুর সুর করে পালিয়ে যাবে। কথাটা বলে সুগা রোজের মাথায় আবারও একটা চাপড় দিল। রোজ এবার ঠোঁট ফুলিয়ে বলল,
ভাইয়া প্লিজ, ভুল হয়েছে আমার। সুগা এবার হেসে উঠল, তার সাথে দাদুমণিও হাসে, কিন্তু তের হাসি মুহূর্তেই থেমে গেল। কানে বারবার স্পষ্টভাবে বেজে উঠতে লাগলো, দেখা যাক তুই কতক্ষণ টর্চার সহ্য করতে পারিস। পিঠের উপর যখন স্পেশাল ডোজ পড়বে তখন সুর সুর করে পেপারে সাইন করে দিবি। এই কথাটা যেন দেয়ালের গায়ে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে আসছে তের কানে। তের শরীর জমে গেল। সে কাট কাট চোখে সুগার দিকে তাকাতেই দেখলো সুগা তার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই সুগা ঠোঁটের কোণে হাসি টানলো। তের নিঃশ্বাস থমকে গেল, গলা শুকিয়ে চৌচির। সুগা তো রোজের সাথে আবারও ইয়ার্কি করেই যাচ্ছে, কিন্তু তে তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়ালো। তার পা জোড়া অসম্ভব রকমের কাঁপছে, মনে হচ্ছে কোনো শক্তি তাকে পেছন থেকে টেনে ধরছে। তে এক মুহূর্ত আর অপেক্ষা করলো না, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তাকে এভাবে চলে যেতে দেখে সুগা কথা বলা থামিয়ে দিল। তার চোখ তেকে পেছন থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। এরই মাঝে তে আরেকবার পিছু ফিরে তাকায়। আবারও চোখাচোখি হতেই সুগা হাসি উপহার দিল। তে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো, আর ভুলেও সুগার দিকে তাকালো না। তে রুমের সামনে এসে হাঁপাতে লাগলো, মনে হচ্ছে সে মরুভূমির বুকে হারিয়ে গিয়েছিল। মাত্রই একটু পানির দেখা পেয়েছে। সে দরজা খুলে রুমে ঢুকে দেখলো জাঙ্কুক রুমে নেই। তে ওড়না দিয়ে কপালের ঘামগুলো মুছে নিল, তারপর বাম হাত দিয়ে কোমরের পেছনটা চেপে ধরে এগোতে লাগলো ব্যালকনির দিকে। ব্যালকনির দরজা ফাঁকা করে উকি দিতেই তের কানে জাঙ্কুকের বলা কিছু কথা ভেসে এলো, যেগুলো শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। প্রিনেটাল প্যাটার্নিটি টেস্ট করতে এতদিন লাগে? তুমি কি বুঝতে পারছো না বাচ্চাটার বাবাকে কনফার্ম করাটা কত বেশি আর্জেন্ট? আমি তোমাকে সব কিছু রাশ মুডে করতে বলেছিলাম, তবুও কেন এত টাইম লাগছে তোমার? জাঙ্কুক থামলো, তারপর আবারও বলতে লাগলো, আমি তোমাকে যথেষ্ট টাইম দিয়েছি। কালকের মধ্যে সব রেডি রাখবে, নইলে আগের অ্যাসিস্ট্যান্ট কায়ের মতো তোমাকে বাদ দিতে বাধ্য হব। কথাটা শুনেতে দুপা পিছিয়ে গেল, ঘুরে এসে ধপ করে বিছানার উপর বসে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। কিছুক্ষণ সেভাবে বসে থেকে উঠে গিয়ে বেড সাইড থেকে ফোনটা হাতে তুলে নিল, তারপর ইউটিউবে সার্চ করলো প্রিনেটাল প্যাটার্নিটি টেস্ট মানে কি। সার্চের রেজাল্ট দেখে সে অবাক হলো না, যা ধারণা করেছিল সেটাই। তের মনে হতে লাগলো তার হৃৎপিণ্ডটাকে চেপে ধরে টেনে বের করে আনতে চাইছে। সে ছটফট করতে লাগলো, কিন্তু রুম সাউন্ডপ্রুফ হওয়াতে তার গঙ্গানির শব্দ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের কানে গেল না। জাঙ্কুক হয়তো তার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছে। তে টেবিলের উপর রাখা পানিটুকু খেয়ে ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। চোখ মুখে পানি ছিটিয়ে দিয়ে মনে মনে বলল, জাঙ্কুক একজন ডাক্তার, হতে পারে অন্য কারো বিষয় নিয়ে কথা বলছে। হ্যাঁ, সেটাই হবে। আমি একটু বেশি বেশি ভাবছি। তে ওড়না দিয়ে হাত মুখ মুছতে মুছতে রুমে ফিরে এলো। জাঙ্কুক বিছানার উপর বসে ফোন চাপছে। তেকে দেখেই সে উঠে দাঁড়ালো আর বলল, একা একাই চলে এলে যে? তে মাথা নেড়ে হ্যাঁ বলল। জাঙ্কুক তখন বলল, তোমাকে কতবার বলেছি না একা একা সিঁড়ি দিয়ে চলাফেরা করবে না। চিন্তা করবেন না, আমি তো ঠিক আছি। কিন্তু এই অবস্থায় আর কখনো একা একা সিঁড়ি পার হবে না, বুঝলে? তে মাথা নেড়ে খাটের দিকে এগিয়ে যেতে নেয়, কিন্তু কিছু একটা ভেবে বলে ওঠে, আপনি ভিকুককে নিয়ে অনেক চিন্তা করেন তাই না? তের এমন প্রশ্নে জাঙ্কুক কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। তে মৃদু হেসে বলল, চিন্তা করেন সেজন্যই তো আমার এত খেয়াল রাখেন। শত হলেও ভিকুক তো আপনারই অংশ। তের কথাটা শুনে জাঙ্কুকের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এর আগে তে কখনো এভাবে বলেনি তাকে। জাঙ্কুক তখন থেকে প্রশ্ন করলো, তুমি হঠাৎ এভাবে বলছো কেন? কিভাবে বললাম জানেন, আমি অনেক বেশি এক্সাইটেড ওর মুখ দেখার জন্য, ওর নরম ছোট্ট তুলতুলে হাতটা ধরার জন্য। আপনিও অনেক এক্সাইটেড তাই না? বাচ্চারা তো 2 বছর থেকেই আধো আধো কথা বলতে শুরু করে। আচ্ছা, যখন ফিকুক আপনাকে বাবা বলে ডাকবে তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক খুশি হবেন। আমার তো ভাবতেই ভালো লাগছে। যেদিনও আমাকে প্রথম মা বলে ডাকবে আমি হয়তো খুশিতেই পাগল হয়ে যাব। জাঙ্কুক স্তব্ধ হয়ে তেয়ের দিকে তাকিয়ে আছে। সে কখনো এসব নিয়ে ভাবেনি। সত্যি কি বেবিটা তাকে বাবা বলে ডাকবে? ভাবনাটা মাথায় আসতেই জাঙ্কুক হকচকিয়ে গেল। এ কেমন অদ্ভুত ভাবনা! বেবিটা তার হলে বাবা বলে না ডেকে কি জীবন জাঙ্কুক বলে ডাকবে? কথাটা মনে হতেই তার গলা শুকিয়ে এলো। তে যদি একবার জানতে পারে সে বেবিটাকে নিয়ে এসব ভাবে, তাহলে নিশ্চিত তাকে বাবা ডাক শোনার আগে পৃথিবী থেকে সরিয়ে দেবে। জাঙ্কুকের চেহারা দেখে তের সন্দেহ আরও বেড়ে গেল। মূলত জাঙ্কুকের প্রতিক্রিয়া দেখার জন্যই তো এসব বলেছে। তে এগিয়ে এসে জাঙ্কুকের বাহু জড়িয়ে ধরলো আর বলল,
আচ্ছা, আপনি আপনার ছেলেকে পেয়ে আমাকে কম কম ভালোবাসবেন না তো? জাঙ্কুক বিড়বিড় করে বলল, আমার ছেলে? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? জাঙ্কুক মেকি হেসে বলতে লাগলো, না বউজান, আমি তখন আরো বেশি ভালোবাসবো তোমায়। ওকে ভালোবাসার জন্য তো তুমি আছোই, তাই না? কিন্তু তোমাকে ভালোবাসার জন্য আমি ছাড়া আর কে আছে বলো তো? তের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জাঙ্কুক সবসময় বাচ্চাটাকে ইগনোর করে, যেন বাচ্চাটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জাঙ্কুক থেকে ছাড়িয়ে সামনে আনলো, তারপর তার মুখটা হাতের ভাঁজে নিয়ে ঠোঁটে চুমু খেতে চাইলো, কিন্তু তে দুপা পিছিয়ে গেল। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকিয়ে রইল। সেদিনের পর থেকে তে কখনোই জাঙ্কুককে বাধা দেয়নি। তাহলে হঠাৎ কি হলো? জাঙ্কুক তখন বলল, হানিবি, কি হলো? তে অপ্রস্তুত ভঙ্গিতে বিছানার উপর বসলো, তারপর বলল, আসলে আমার শরীরটা ভালো লাগছে না। কথাটা শুনে জাঙ্কুক ব্যতিব্যস্ত হয়ে তের সামনে এসে বসলো আর বলল, কি হয়েছে হানিবি, তোমার কোথাও ব্যথা হচ্ছে? তে নিশ্চুপ। জাঙ্কুক আরও চিন্তায় পড়ে গেল। সে দিকে নিজের দিকে ঘুরে নরম কণ্ঠে বলল, হানিবি বলো কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বলো, প্লিজ কষ্ট চেপে রেখো না। তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমিও মরে যাব, এটা সবসময় মনে রেখো। তের চোখের কোণে পানি জমেছে। সে জাঙ্কুকের হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, আমার এখানে কষ্ট হচ্ছে, আপনি না হার্টের ডাক্তার, আমার হার্টটাকে পরিবর্তন করে দেবেন? জাঙ্কুক হতবিবল হয়ে তের মুখের দিকে তাকালো। তে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, ফলস্বরূপ নাকের অংশটা লাল বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক তখন বলল, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তে জাঙ্কুকের চোখে চোখ রেখে জাঙ্কুকের চোখ জোড়া অনুভূতি শূন্য দেখল। সে জাঙ্কুকের হাত ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার হার্ট অনেক দুর্বল, একটুতেই ভেঙে যেতে চায়। এত দুর্বল হার্ট নিয়ে এত এত কঠিন পরিস্থিতি সামলানো আমার একার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। আপনি কোনোভাবে আমার হার্ট রিপ্লেস করে দিন না। জাঙ্কুক বুঝতে পারলো কোনো একটা অজানা কারণে তের মন মেজাজ ভালো নেই। তাই সে আলতো হাতে তেকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরলো আর বলল, হার্ট রিপ্লেস করতে হবে কেন? তোমার তো এমনিতেই দুটো হার্ট। এই যে এখন যে হৃদযন্ত্রের ধুকপুকানি শুনতে পাচ্ছ, সেটাও যে তোমার। সকল কঠিন পরিস্থিতি সামলানোর জন্য আছি তো আমি, তুমি শুধু আমার বুকের সাথে মিশে থাকো। তে সত্যি জাঙ্কুকের বুকের সাথে মিশে রইল, আর কোনো কথা বলল না। রাত 2টা, চারিদিকে নিস্তব্ধতা, ঘড়ির কাঁটা টিকটক শব্দ ব্যতীত অন্য কোনো গুঞ্জন নেই। জানালার আধখোলা পর্দার ফাঁকা গলে ভেতরে ঢুকেছে পূর্ণিমার আলো, রূপালি আভা ছড়িয়ে দিয়েছে পুরো রুমে। বিছানার হলুদ রঙের চাদরে সে আলো যেন মৃদু ঢেউ খেলে যাচ্ছে। জাঙ্কুক গভীর ঘুমে আচ্ছন্ন, সে দেখে শক্ত করে জড়িয়ে আছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের ঘাড়ের ভাঁজে আছড়ে পড়ছে। অন্যদিন হলে তেও হয়তো ঘুমে নিমজ্জিত থাকতো, কিন্তু আজকে তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। কিছু একটা বুকের ভেতর খচখচ করছে। যতক্ষণ না সে সব রহস্যের খোলাসা করতে পারবে, ততক্ষণ তার চোখে আর ঘুম নামবে না। সে এসেছিল জাঙ্কুককে সুগার ব্যাপারে জানাতে। সুগাকে তার সন্দেহ হচ্ছে, যদিও জাঙ্কুকের মতে এখন তারা বিপদমুক্ত। একে তো ইয়োনো বেঁচে নেই, আরেক হলো জিমিনের বিষ দাঁত জাঙ্কুক উপড়ে ফেলেছে। তাই জাঙ্কুক হয়তো রিল্যাক্স মোডে আছে, কিন্তু তের কেন এমন মনে হচ্ছে যে খুব শীঘ্রই খারাপ কিছু হতে চলেছে। সে 80% শিওর যে সেদিন ইয়োনোর পার্টনার লোকটা সুগাই ছিল। সুগা জাঙ্কুকের কাজিন না হলে সে একদম 100% শিওর হয়ে যেত। তে ভেবেছিল সুগার বিষয়ে জাঙ্কুককে জানিয়ে তারা দুজন মিলে এই রহস্য উন্মোচন করবে, কিন্তু তের তো এখন জাঙ্কুককে নিয়েও ভয় হচ্ছে। লোকটার মনে ঠিক কী চলছে সে বুঝে উঠতে পারছে না। তে জাঙ্কুকে বিশ্বাস করলেও জাঙ্কুক যে ভিকুককে প্রোটেক্ট করবে সে বিষয়ে ভরসা করতে পারছে না। মূলত জাঙ্কুকের কেয়ারলেস বিহেভিয়ারের জন্যই তে ভয় আছে। তে নিজের পেটের উপর হাত রেখে মনে মনেই বলল, তোর মা থাকতে কেউ তোকে ছুতেও পারবে না, আমি তোকে রক্ষা করব ভিকুক। জাঙ্কুক নাক ডেকে ঘুমাচ্ছে। তে বুঝতে পারলো জাঙ্কুক সহজে উঠবে না। তে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো, তারপর বিছানা থেকে নেমে জাঙ্কুকের পাশে থাকা টেবিলের উপর থেকে জাঙ্কুকের ফোনটা হাতে নিল। সে কখনোই জাঙ্কুকের ফোন ধরে না। জাঙ্কুক অনেক সময় তের ফোন ধরে, কিন্তু তে জাঙ্কুকের ফোনের পাসওয়ার্ডটাও জানে না। তে আবারও নিজের স্থানে এসে ধীরে সুস্থে আলতো করে জাঙ্কুকের হাতের আঙ্গুলটা নিয়ে গেল ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। ঠিক শব্দে স্ক্রিন জ্বলে উঠতেই তের বুকের ভেতর কাঁপন বয়ে গেল। তার ভালো লাগছে না এভাবে জাঙ্কুকের পারমিশন ছাড়া তার ফোন হাত
দিতে, কিন্তু তাকে আগে জাঙ্কুককে নিয়ে নিশ্চিন্ত হতে হবে। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে ধ্বংস নিশ্চিত। তে ধ্বংস হতে ভয় পায় না, কিন্তু ভিকুককে সে জীবন দিয়ে হলেও রক্ষা করবে। অন্তত সে বেঁচে থাকতে ভিকুককে অশুভ কিছু স্পর্শ করতে পারবে না। তে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। সেখানে থাকা চেয়ারে বসে সে হোয়াটসঅ্যাপ ঢুকলো। হাত অস্বাভাবিকভাবে কাঁপছে, মনে হচ্ছে সে চোর ধরতে নয়, নিজেই চুরি করতে এসেছে। তে জানে কাই হচ্ছে জাঙ্কুকের নতুন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। জাঙ্কুক পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল তার আগের অ্যাসিস্ট্যান্টকে। তের ছবি তার কাছে সেন্ড করে ঝামেলা সৃষ্টি করার জন্য। এটা অবশ্য জাঙ্কুকই তেকে বলেছে। তে স্ক্রল করে একেবারে প্রথম থেকে মেসেজগুলো পড়তে শুরু করলো। ইউএসএ ল্যাবে স্যাম্পল পাঠিয়ে দেওয়া ডান স্যার। সব কিছু রাশ মোডে করবে। পেশেন্টের অলরেডি 37 সপ্তাহ চলছে, তার ডেলিভারির আগে যেন রিপোর্ট পেয়ে যায়। স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? করো। পেশেন্টকে আপনার আত্মীয় হয়? না মানে এত টাকা খরচ করে সবচেয়ে ভালো ল্যাবে পাঠাতে বললেন, তার উপর এসব তো আমাদের কাজের মধ্যেও পড়ে না। মাইন্ড ইউর বিজনেস। আর ভবিষ্যতে কখনো এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না, শুধু যেটুকু বলবো সেটুকুই করবে। ওকে স্যার, সরি, আর করব না। এরপর আর নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে এই বিষয় নিয়ে কথা বলেনি জাঙ্কুক। শুধু আজকে এই বিষয়ে আরেকটা মেসেজ দিয়ে বলেছে, কালকের মধ্যে রিপোর্ট না পেলে তোমাকে আর কাজে আসতে হবে না। তে আশ্চর্য হয়ে নিজের মুখ চেপে ধরল। জাঙ্কুক এসব করেছে সে বিশ্বাসই করতে পারছে না। সেই ফোনটা রেখে দেওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়াতেই জাঙ্কুক হোয়াটসঅ্যাপে জেহপের মেসেজ আসে। তে আবারও চেয়ারে বসে পড়ল। তার এবার ভীষণ ভয় করছে। সে আর কিছু দেখতে চায় না, সাহসে কুলাচ্ছেও না। তবুও সে কম্পিত হাতে জেহপের মেসেজ ওপেন করলো। জেহপ তখন বলল, কিরে, কালকে দেশের বাইরে যেতে হবে বলে আমার ঘুম আসছে না, কিন্তু তুই এত রাত্রে অনলাইনে কি করিস রে? তে আগে মেসেজগুলো দেখার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক হয়তো জেহপের আগের মেসেজগুলো ডিলিট করে ফেলেছে। তে জানে এই জেহপ জাঙ্কুকের ব্যাপারে অনেক কিছুই জানে, তাই এর থেকে পুরো ঘটনাটা বের করতে হবে। তে এবার বুদ্ধি খাটিয়ে জাঙ্কুক সেজে জেহপকে মেসেজ পাঠালো। এখনো রিপোর্ট হাতে পেলাম না, তাই চিন্তা হচ্ছে। কিছুক্ষণ যেতেই জেহপ রিপ্লাই দিল, বাচ্চাটার বাবা তুই হবি, শুধু শুধু চিন্তা করিস না জাঙ্কুক। তে এবার কান্না করে দিল। তার মানে জাঙ্কুক এতদিন যাবৎ বাচ্চাটাকে সন্দেহ করত। তে চোখ জোড়া মুছে নিজেকে সামনে নিল। ভেঙে পড়লে চলবে না। তে সময় নিয়ে টাইপ করলো, আমার মনে হয় না যে বাচ্চাটার বাবা আমি। জেহপার রিপ্লাই দিল না। তে বুঝতে পারলো না কিছু। সে উঠে গিয়ে ব্যালকনির রেলিংয়ে হাত রাখলো। চোখের পানিও যেন এবার অভিমান করলো তার সাথে। বুক ফেটে যাচ্ছে, তবে চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। কিছুক্ষণ যেতে চেয়ারের উপর রাখা ফোনটায় টুং করে শব্দ হলো। তে এগিয়ে গিয়ে দেখলো জেহপ অনেক বড় একটা মেসেজ পাঠিয়েছে। হয়তো এটা লিখতেই এতটা সময় লেগেছে। জেহপ মেসেজ লিখেছে, দেখ, লাস্ট বারের মতো বলছি, এসব নিয়ে ভাবিস না জেকে। ইয়োনো যেদিন ভাবির সাথে খারাপ কিছু করলে কি ভাবি সেটা তোকে বলতো না? মানলাম ভাবি হয়তো তোর থেকে লুকিয়েছে, কিন্তু ভাবির সাথে ইয়োনো কিছু করে থাকলেও সেজন্য তুই দায়ী। তোর সাথে শত্রুতা করে ইয়োনো তেমনটা করেছিল। আর তুই যে বেবিটাকে দত্তক দিয়ে দিতে চাইছিস, একবার ভেবে দেখেছিস ভবিষ্যতে এই কথাটা ভাবি জানলে সে কতটা কষ্ট পাবে? ভাবি যখন জানবে তার মৃত বাচ্চা হয়েছে, তখন তুই কিন্তু ভাবিকে সামলাতে পারবি না জেকে। প্লিজ এবার এসব বন্ধ কর। প্রথমে আমি ভেবেছিলাম তুই শুধু নিউজটা ধামাচাপা দিতে এসব করেছিস, কিন্তু এখন বুঝতে পারছি যে তোর মনে এই বিষয়ে আগে থেকে সন্দেহ ছিল। তে পুরো মেসেজটা পড়ল, কিন্তু তার এতটুকু খারাপ লাগলো না। তে হয়তো বুঝতেই পারলো না যে সে খারাপ লাগা অনুভব করার ক্ষমতা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। তে নিষ্পলক চোখে মেসেজগুলোর দিকে তাকিয়ে থেকে রিপ্লাই দিল, হ্যাঁ, নিউজটার জন্যই আমি এমনটা করছি। তে জানে না যে জেহপ কোন নিউজের কথা বলছে, তবে তাকে জানতে হবে সবটা, তাই এভাবে বলেছে। জেহপ আবারও বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে মাঝরাতে নাকি? আর কি করছিস? নিউজের চ্যাপ্টারটা তো একদিনেই ক্লোজ করে দিয়েছিলি, সেই জন্যই এনআইপিপি টেস্ট করার কোনো প্রয়োজনই ছিল না। তাছাড়া কাইকেও তো তুই নিউজটা ছড়ানোর জন্য নিজের হাতে মেরে ফেললি। কাইকে জাঙ্কুক মেরে ফেলেছে শুনে তের হয়তো আটকে ওঠার কথা ছিল, কিন্তু তার মাঝে কোনো ভাবাবেগ হলো না। সে আবার রিপ্লাই দিল, আমার এখন মনে হচ্ছে নিউজটা হয়তো সঠিক ছিল। এদিকে জাঙ্কুকের উদ্ভট মেসেজটা দেখে জেহপের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে রেগে মেগে আবারও মেসেজ দিল, ওই সম্বন্ধে তুই কি ড্রিঙ্কস করেছিস? নিউজে বলা হচ্ছে। তে
একজন ক্যারেক্টারলেস গার্ল। সে একদিন তোকে ড্রিঙ্কস করিয়ে তোর সাথে ইন্টিমেট হয়েছিল, তারপর তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছিল, তার উপর অন্য একজনের বাচ্চা তোর বলে চালিয়ে দিতে চাইছে, আর তুই বলছিস তোর মনে হচ্ছে নিউজটা সঠিক ছিল। তে এবার আর রিপ্লাই দিল না। সে সব জেনে গেছে আর বুঝেও গেছে। সে মেসেজগুলো ডিলিট করে ফোনটা আগের জায়গাতে রেখে দিল। তাকিয়ে দেখলো জাঙ্কুক এখনও ঘুমে মগ্ন। সে সেদিকে তাকে একটা তাচ্ছিলের হাসি দিয়ে ব্যালকনিতে চলে গেল। তের মনে হচ্ছে আকাশের বুকে থাকা চাঁদটাও যেন তার দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে। তে হাত দিয়ে নিজের পেট আড়াল করে নিল। বিড়বিড় করে বলতে লাগলো, ভিকুক শুধু আমার ছেলে, আর কারো নয়। একমাত্র আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করছি যে ও আমার ছেলে, আমার প্রাণ। ও কারো নয়। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে যে জাঙ্কুক জাঙ্কুক তোকে ইয়োনোর বাচ্চাও ভেবে নিয়েছিল। জাঙ্কুকের মনে হচ্ছে যে সেদিন শুধু জাঙ্কুকই আমাকে আমাকে করেনি, বরং ইয়োনো করেছিল। তের শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। কান্নাগুলো গলার ভেতর দলা পাকিয়ে যাচ্ছে। সে কাঁদতে চাইছে কিন্তু পারছে না। তে ঘন্টা খানেক একভাবে দাঁড়িয়ে রইল। এখন রাত্রি 3:30। তে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাই নিয়ে নিল। এই 1 ঘন্টায় সে এবার রুমে ঢুকে দ্রুত পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের পাশে শুয়ে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে চোখে মুখে এঁকে দিতে লাগলো অজস্র চুমু। তে ঠোঁটের স্পর্শে ঘুমের ঘোরেই তেকে নিজের কাছে টেনে নিল জাঙ্কুক। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আরও আদর করো হানিবি, ভালো লাগছে খুব। জাঙ্কুকের মাতাল কণ্ঠে তে দিশেহারা হয়ে গেল। সে লেপ্টে রইল জাঙ্কুকের বুকের সাথে। তারপর আনমনেই গেয়ে উঠল, এমন একটা রাত দাও আল্লাহ, দুনিয়ার উপর এক নজরে দেখবো তারে কয়েকশো বছর। তের মুখ থেকে নির্গত গানের বাক্যটা যেন জাঙ্কুকের সমস্ত সত্তা জাগিয়ে তুলল। সে ফট করে চোখ মেলে তাকায়। গানের সুরেই বলে, বাবুই পাখির মতো দুজন বানাবো ঘর, আমারে ছেড়ে যাইও না, আসলে কঠিন ঝড়। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালো। তারপর ম্লান হেসে গানের সুরে বলো, যতনে রাখিও তোমারে, তোমারে দিলাম আমার এই মন। ফজরের নামাজ আদায় করে তে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল। শরীর ভালো লাগছে না। রাতের ঘটনার পর তার কাছে সবকিছুই বিষাদ লাগছে। জাঙ্কুকের ঘুম ভাঙে ফোনের শব্দে। সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে তার নতুন অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, স্যার আপনার রিপোর্ট এসে গেছে। কথাটা কানে পৌঁছাতেই জাঙ্কুক লাফ দিয়ে উঠে বসে আর বলে, ওকে ওকে, আই এম কামিং। জাঙ্কুক ফোনটা রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘন্টার কাঁটা 9টা ছুঁই ছুঁই। সে ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠল। তে বালিশে হেলান দিয়ে অদ্ভুত চোখে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক সবচেয়ে অবাক হলো তের চেহারার অবস্থা দেখে। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে মেয়েটার। জাঙ্কুকের বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করলো। এগিয়ে গেল তের দিকে। তে নির্লিপ্ত চোখে তার দিকে পলকিন তাকিয়ে আছে। জাঙ্কুক তখন তেকে বলে, কি হয়েছে বউজান, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে কেন, তুমি ঠিক আছো তো? তে উত্তর দিল না, শুধু একভাবেই তাকিয়ে রইল। লোকটা কতটা ভালো অভিনয় করতে পারে, তাই না? হানিবি কিছু বলছে না কেন? তে শান্ত কণ্ঠে বলল, আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া উচিত। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। তে কেন এভাবে কথা বলছে? হানিবি, আমার কথা বলতে ভালো লাগছে না, প্লিজ আপনি যান। তে নিজের কথা নিজেই শুনতে পেল না, যেন তার শরীর ক্রমেই হাল ছেড়ে দিচ্ছে। সেই সাথে তার কোমরেও ব্যথা করছে। জাঙ্কুক এবার চিন্তিত হয়ে পড়ল। সে তের পালস চেক করার জন্য হাত ধরতে গেলে তে হাত সরিয়ে দিয়ে বলল, আমি রাতে ঘুমাতে পারিনি ভিকুকের জন্য, ও শুধু আমার বুকের ভেতরে চলে যাচ্ছিল। এখন আপনি আমাকে বিরক্ত করবেন না দয়া করে, আমি একটু ঘুমাতে চাই। কথাটা বলে তে ভালোভাবে শুয়ে পড়ল। জাঙ্কুক আর তেকে খাটালো না। তের মন মেজাজ হয়তো খিটখিটে হয়ে আছে। সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল, কিন্তু তেকে একভাবে শুয়ে থাকতে দেখে সে কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারছে না। এমনিতেই অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে, তার উপর তেকেও ভালো রাখতে পারছে না। জাঙ্কুক রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দুজন সার্ভেন্টকে ডাক দিল আর বলল, তোমরা তের কাছে গিয়ে থাকো, ওর শরীরটা বোধহয় বেশি ভালো নেই, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, আর যে কোনো প্রয়োজনে আমাকে কল দিও। জাঙ্কুকের কথায় সম্মতি জানিয়ে সার্ভেন্ট দুজন উপরেই যেতে লাগলো। জাঙ্কুক আর অপেক্ষা না করে দ্রুত পায়ে বেরিয়ে গেল। এদিকে সার্ভেন্ট দুজন রুমের সামনে এসে দেখলো রুম ভেতর থেকে লক করা। তারা বেশি কিছু না ভেবেই জাঙ্কুকের নম্বরে কল দিল। তারা দুজন আবার জাঙ্কুকের স্পেশাল সার্ভেন্ট সব খবর টাইম টু টাইম জাঙ্কুককে জানিয়ে দেয়, কিন্তু জাঙ্কুক তাদের কল রিসিভ করলো না। তের প্রচণ্ড পরিমাণে তলপেট ব্যথা করছে, তবুও সে আলমারি থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে গোছাতে লাগলো। তখনই ফোনের রিংটোন শুনতে পেল। তে
গিয়ে গিয়ে দেখলো জাঙ্কুকের ফোন বাজছে। তার মানে জাঙ্কুক ভুলবশত ফোনটা রেখেই চলে গেছে। তে নাম দেখে বুঝলো এটা একজন সার্ভেন্টের নাম্বার। সে বেশি পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিতে চাইলো, কিন্তু কিছু মুহূর্ত যেতেই ব্যথা সহ্যের সীমানা পেরিয়ে গেল। তে কিছু একটা বুঝতে পেরে বলে ওঠে, ভিকুক, এটা সঠিক সময় বা জায়গা কোনোটিই নয়, আর একটু সময় দে আমাকে। তে আচমকা তলপেটে তীব্র টান অনুভব করলো। তারপরে হঠাৎ এক প্রবল ঝাঁকুনির মতো ব্যথা তাকে গ্রাস করলো। আচমকা শরীরের ভেতর থেকে পানি ধপ করে ফ্লোরের উপর ছিটকে পড়লো। বিস্মিত আর আতঙ্কিত হয়ে তে আলমারির সামনে ফ্লোরেই বসে পড়লো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রতিটি শ্বাসে বুকের ভেতর থেকে হাঁপড়ের মতো শব্দ বের হচ্ছে। তের কপাল ঘামে ভিজে একাকার, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। দু হাত দিয়ে তলপেট চেপে ধরে ব্যথা সামলানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু প্রতিটা ব্যথা যেন শরীরটাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। তের চোখে পানি চলে এলো, শুধু যন্ত্রণা থেকে নয়, আতঙ্ক থেকেও। চারিদিকে কেউ নেই, সাহায্য করার মতো একজন মানুষও নেই। সে জানে এই রুম সাউন্ডপ্রুফ। সে চিৎকার করে মরে গেলেও তার আওয়াজ কেউ শুনতে পাবে না। নিজের শরীরের সাথে লড়াই করতে করতে তে মেঝেতে আধশোয়া ভঙ্গিতে বসে পড়ল। তার নখ ফ্লোরের সাথে ঘষে যাচ্ছিল অবচেতনভাবে। একবার মনে হলো হয়তো আর পারবে না, অজ্ঞান হয়ে যাবে। তীব্র ব্যথার মাঝেও বেবির কথা মনে হতে সে শক্তি সঞ্চয় করে আবারও উঠে দাঁড়াতে চাইল, কিন্তু মুহূর্তের ব্যবধানে ব্যথার তীব্রতা আরও বেড়ে গেল। শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠেছে, মাথার চুল খুলে গিয়ে পিঠের উপর লুটিয়ে পড়েছে। তের চোখ আধ বোঝা হয়ে এলো, ব্যথা তাকে চেতনা হারিয়ে ফেলতেও দিচ্ছে না। এদিকে কিছু দূর যেতেই জাঙ্কুকের মনটা বিষণ্ণ হয়ে গেল। সে এসব কী করছে, কেনই বা করছে? বাচ্চাটা কার সেটা জানার জন্য সে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে ঠিক ভুলের তফাৎটুকুও বুঝে উঠতে পারছে না। তার উপর তেজ চেহারা দেখে স্বাভাবিক বলেও মনে হচ্ছিল না, তবুও জাঙ্কুক তাকে ফেলে রেখে চলে এলো। ভাবনাটা মাথায় আসতেই জাঙ্কুক থেকে ফোন দেওয়ার উদ্দেশ্যে ফোনটা খুঁজতে লাগলো, কিন্তু সে কয়েক সেকেন্ডের ব্যবধানে বুঝতে পারলো যে ফোনটা বাড়িতেই রেখে এসেছে। জাঙ্কুক তখন বলল, ও নো, এখন তো কেউ আমাকে কল করেও কিছু জানাতে পারবে না। জাঙ্কুক হাত ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো সে বেরিয়েছে মাত্র 15 মিনিট হয়েছে। হসপিটালে পৌঁছাতে আরও 15 মিনিটের মতো লাগবে। জাঙ্কুক জানে না হঠাৎ কী হয়েছে, কিন্তু তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। সে বেশি কিছু না ভেবে গাড়িটাকে বাড়ির দিকে ঘুরিয়ে নিল। জাঙ্কুক দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে রুমের সামনে আসতেই দেখলো রুমের দরজা লক করা। সে দরজা ধাক্কাতে লাগলো। তে, আইতে, দরজা খোলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। বাড়িতে এই সময় কাজল, জিন আর কয়েকজন সার্ভেন্ট ছাড়া কেউ নেই। তারা জাঙ্কুকের চিৎকার চেঁচামেচি শুনে এক প্রকার ছুটে এসেছে। জিন তখন বলল, কিরে, কি হলো জেকে, এরকম করছিস কেন? মা, তুই দরজা খুলছে না। সার্ভেন্ট দুজন এগিয়ে এসে বলল, স্যার, আমরাও কিছুক্ষণ আগে এসে ফিরে গেছি। আপনাকে কলও করেছিলাম, কিন্তু আপনি রিসিভ করেননি। জাঙ্কুক এবার চিন্তায় পড়ে গেল। জাঙ্কুক তখন বলল, আমার মনে হচ্ছে তে ঠিক নেই মা, দরজা ভেঙে ফেলতে হবে। তার কথায় উপস্থিত সবাই সম্মতি জানালো। জাঙ্কুক দরজা ভাঙতে শুরু করলো। কাঠের শক্তপোক্ত দরজা কি এত সহজে ভাঙা যায়? তবুও সে আর কয়েকজন সার্ভেন্ট মিলে দরজা ভাঙতে সক্ষম হলো। রুমে ঢুকে তের অবস্থা দেখে জাঙ্কুকের হৃৎপিণ্ড ছলকে উঠল। তে আলমারির সাথে পিঠ থেকে গঙ্গাছে, জামা কাপড় সব ফ্লুইডে ভেজা। তে বহু কষ্টে উচ্চারণ করলো, আমি আমি মরে যাচ্ছি। জাঙ্কুক দিশাহারা হয়ে পড়ল। জিন আর কাজল তার অবস্থা দেখে বুঝলেন যে প্রসব বেদনায় ছটফট করছে। জাঙ্কুককে বলল, জেকে তেকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। জিনের কথায় জাঙ্কুকের হুঁশ ফিরল। সে নিজেকে কন্ট্রোল করে ব্যস্ত ভঙ্গিতে তের সামনে গিয়ে বসলো। তাকে দেখে তে আরও গঙ্গাতে লাগলো। জাঙ্কুক তের পাশ তাপমাত্রার শ্বাসের গতি পর্যবেক্ষণ করলো। তারপর সবার দিকে তাকিয়ে বলল, রুমের বাইরে গিয়ে দাঁড়াও সবাই। জিন হয়তো জাঙ্কুকের কথা বুঝলেন, তাই বাকিদের নিয়ে সে রুমের বাইরে এসে দাঁড়ালেন। তের চোখের পানি টলমল করছে। জাঙ্কুক লক্ষ্য করলো আলমারি খোলা। সে দ্রুত সেখান থেকে একটা পরিষ্কার চাদর আর বাচ্চার জন্য আনা তোয়ালে বের করে নিচে বিছিয়ে নিল। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে একটানে তের পরনের ট্রাউজারটা খুলে ফেললো। তে বাধা দিতে চেয়েও শক্তির অভাবে পারল না। জাঙ্কুক কিছু একটা পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, আমাদের হাতে সময় নেই, হসপিটালে নিতে গেলে দেরি হয়ে যাবে, তাই যা করার সব কিছু বাসাতেই করতে হবে। সার্ভেন্টরা মাথা নেড়ে এক প্রকার ছুটে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে জাঙ্কুকের সামনে রাখলো। জাঙ্কুক ভালোভাবে হাত ধুয়ে নিল। তারপর তেকে বলল, শোনোতে, ভয় পেও না, আমি আছি, তুমি শুধু আমার কথাগুলো ফলো করবে। তারপর জাঙ্কুক উঠে গিয়ে একটা বালিশ এনে তের পিঠের পেছনে রাখলো, যাতে তে হেলান দিয়ে আধশোয়া হতে পারে। জাঙ্কুক তারপর তেকে বলল,
গভীর শ্বাস নাও আর ছাড়ো, শক্ত হয়েও না, রিল্যাক্স হবার চেষ্টা করোতে। তে ব্যথা মিশ্রিত চিৎকারে পুরো রুমে প্রতিধ্বনি তুলছে। তার প্রত্যেকটা চিৎকার জাঙ্কুকের বুকে ছুরির ন্যায় বেঁধে যাচ্ছে। জাঙ্কুক একদিকে তের হাত ধরে সাহস জোগাচ্ছিল, অন্যদিকে নজর রাখছিল প্রসেসে। তের শরীর কাঁপছে, প্রতিবার সে শ্বাস নিচ্ছে হাঁপড়ের মতো। এক পর্যায়ে প্রসবের অগ্রগতি দেখে জাঙ্কুক বুঝলো বেবির মাথা বের হওয়ার সময় হয়ে গেছে। জাঙ্কুক তখন বলল, আরে একটু পুশ করোতে। ঠিক এভাবেই তের কান্না চিৎকারের মাঝে ধীরে ধীরে বেবিটাকে দেখা গেল। জাঙ্কুক সাবধানে বেবিটার মাথা ধরলো, তারপর বেবিটাকে আস্তে আস্তে করে পুরোপুরি পৃথিবীর আলো দেখালো। জাঙ্কুক দু হাতে সাবধানে ছোট্ট শরীরটাকে তুলে আনলো, সঙ্গে সঙ্গে হালকা কান্নার আওয়াজে ভেসে এলো। তে অশ্রু সজল চোখে তাকিয়ে রইল। জাঙ্কুকের হাত অনবরত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মনে হচ্ছে সে যেন এক যুগ ধরে তৃষ্ণার্ত। বাচ্চাটার কান্নার আওয়াজ তার ভেতরে ঝড় তুলছে। এরপর বাচ্চাটাকে তোয়ালে দিয়ে মুড়িয়ে তের বুকে শুয়ে দিল। তের বুকে আসতেই বাচ্চাটার কান্না ধীরে ধীরে থেমে গেল। জাঙ্কুক এবার তের দিকে মনোযোগ দিল। প্রসবের পর তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। তেকে আরামদায়ক ভঙ্গিতে শুয়ে দিয়ে জাঙ্কুক একটা পরিষ্কার কাপড় দিয়ে তেকে ভালো করে মুছিয়ে দিল। এরপর জাঙ্কুক দ্রুত নিজের হাত আবারও ভালোভাবে স্যানিটাইজ করে নিল। তারপর সাবধানে তের পাশে এসে দাঁড়ালো। জাঙ্কুকের শরীর কাঁপছিল। প্রথম দিকে তে যন্ত্রণায় গঙ্গাতে লাগলো, তারপর আস্তে আস্তে সেও চুপচাপ হয়ে গেল। তে দুর্বল গলায় কিছু বলতে চেয়েও বলতে পারল না, শুধু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তে বাচ্চাটাকে দু হাতে আগলে রেখেছে, নিজের অবস্থার পরোয়া সে করে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে শুধু তার বাচ্চাটাকে প্রোটেক্ট করতে চায়। জাঙ্কুকের মনোযোগ তের দিকে হলেও চাহনি বাচ্চাটার দিকে নিবদ্ধ। তে নিজ হাতে তোয়ালে দিয়ে ছেলের গলার নিচ আর কানের আশপাশ পরিষ্কার করে দিল। জাঙ্কুক তখন বলল, ওকে এদিকে দাও দেখি। তের বুকের ভেতর ধক করে উঠল, মাথা নেড়ে না বলল। জাঙ্কুকের কপাল কুঁচকে এলো। সে তাকে বলল, এমন করছো কেন তে? বাচ্চাটাকে ভালো করে পরীক্ষা তো করতে হবে নাকি, দাও আমাকে। তের চোখ জোড়া ছল ছল করে উঠল, অজানা ভয়ে সে চুপসে গেল। জাঙ্কুক তাকে আশ্বাস দিয়ে বলল, আরে এরকম করছো কেন, আমি 5 মিনিট দেখে আবার তোমাকে দিয়ে দেব। জাঙ্কুক এবার উত্তরের অপেক্ষা না করে তের হাত থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। তের শরীর এতটাই দুর্বল যে তাকে আটকানোর শক্তিটুকুও পেল না। জাঙ্কুক বাচ্চাটার পুরো শরীর চেক করলো, তারপর শ্বাস প্রশ্বাস আর পালস চেক করে বাচ্চাটার ঘাড়ে জাঙ্কুকের মতোই দেখলো একটা তিল আছে, একদম সেম জায়গায়। জাঙ্কুক বেশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। এরই মাঝে বাচ্চাটা কেঁদে উঠলো। কান্নার শব্দে জাঙ্কুক ধরপড়ে উঠলো। তে এবার সোজা হয়ে এসে বাচ্চাটাকে নিয়ে নিল আর বলল, আপনি আপনি ওকে ধরবেন না। তের কথায় জাঙ্কুকের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। জাঙ্কুক তখন বলল, কেন, কি হয়েছে? তে তার ছেলের হাসি দিয়ে বলল, কিচ্ছু হয়নি, ভিকুক শুধুমাত্র আমার ছেলে, আর কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। তের তিক্ত কথায় জাঙ্কুকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরই মাঝে রুমে জিন আর কাজল প্রবেশ করলো। তে তাদেরকে দেখে চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। জিন তখন বলল, দেখি দেখি আমার নাতির মুখটা দেখি আগে। জিন এগিয়ে গেল। তে তাকে কিছু বলতে পারল না। সে ভিকুককে কোলে নিয়ে ভালো করে দেখে বলে উঠল, হায় আল্লাহ, এ তো দেখছি পুরোই চেকের মতো দেখতে হয়েছে, পুরো চেহারাটাই তো হুবহু চেকের মতো হয়েছে। কথাটা কানে পৌঁছাতেই জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জাঙ্কুক তখন বলল, কই দেখি। জাঙ্কুক জিনের দিকে ঝুঁকে গেল। এদিকে তে দাঁতের দাঁত চেপে সব সহ্য করে নিচ্ছে। বড়দের সামনে বেয়াদবি চাইলেও করতে পারবে না, সে করবেই বা কীভাবে? তার বাবা মা যে তাকে এমন শিক্ষা দেয়নি। জাঙ্কুক গোল গোল চোখে নিজের ক্ষুদ্র অংশের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার দিকে তাকালে যেন চোখ ফেরানোর দায়। এরকম কেন হচ্ছে জাঙ্কুকের? জাঙ্কুক মায়ের হাত থেকে বাচ্চাটা নিয়ে নিতে চাইলেই জিন বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলে, এরকম করছিস কেন? দাদু ভাইকে প্রথমবার দেখলাম, একটু দেখতে দে না ভালো করে। কাজল এগিয়ে গেল তের দিকে আর বলল, বৌমা তুমি ঠিক আছো তো? তে মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ে, কিন্তু সে ঠিক নেই। তার বাচ্চাকে কারো ছোঁয়ার অধিকার নেই, তারপরও কেন ছুঁয়ে দিচ্ছে সবাই? তার বাচ্চাটা যে তাদের ছোঁয়া সহ্য করতে পারবে না। একজন সার্ভেন্ট এসে রুমের ফ্লোর
পরিষ্কার করতে লাগলো। তারপর নোংরা কাপড়গুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কাজল থেকে ফ্রেশ করে বিছানায় নিয়ে বসিয়ে দিল। জাঙ্কুক যেন কথা বলতেও ভুলে গেছে। সে শুধু মায়ের কোলে থাকা ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে আছে, যেটাতে মোটেও সহ্য করতে পারছে না। জিন নাতির মুখ দেখে একটা স্বর্ণের চেন পরিয়ে দিতে চাইলেই জাঙ্কুক বাধা দিয়ে বলে, বাচ্চাদের এসব মেটালের জিনিস না পরানোই ভালো। আর তুমি এটা কী করছো মা? ছেলেরা গোল্ড ব্যবহার করে না, জানো না তুমি? জিন ইতস্তত বোধ করে বলল, তো আমার নাতিকে কি খালি হাতে দেখবো নাকি? ও না পড়ুক, বৌমা পড়বে। তে আর জিনের সম্পর্ক স্বাভাবিক হলেও এই প্রথমবার সে তেকে বৌমা বলে ডেকেছে। তে তবু ভ্রুক্ষেপ করলো না। তার সোনাদানা কিছুই চাই না, তার ছেলেটাকে দিয়ে দিলেই সে খুশি হয়ে যাবে। তের কথা মনে হতেই জাঙ্কুক দ্রুত পায়ে তের পাশে এসে বসলো আর বলল, তুমি ঠিক আছো তো তে? তে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি একদম ঠিক নেই, আমার ছেলেকে আমার কোলে এনে দিন। তের কণ্ঠ শুনে জাঙ্কুক ভড়কে গেল। তে কখনো এভাবে কথা বলে না, তাহলে হঠাৎ কি হয়েছে মেয়েটার? ভাবনার মাঝে বাচ্চাটা কেঁদে উঠল। তে সমস্ত কষ্ট ভুলে উঠে দাঁড়াতে চায়, কিন্তু পেরে ওঠে না। জাঙ্কুক তার অবস্থা বুঝতে পেরে মায়ের উদ্দেশ্যে বলল, ওর হয়তো ক্ষুধা লেগেছে মা, ওকে তের কাছে দাও। জিন সম্মতি জানিয়ে বাচ্চাটাকে তের কোলে দিয়ে দিল। ছেলেকে কোলে পেয়ে তের অস্থিরতা কমে গেল। এদিকে জাঙ্কুকের মনে ভয়ের দানা বাঁধতে শুরু করেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। জিন তখন বলল, দাদু ভাইকে কী নামে ডাকা যায় বলতো? জিনের প্রশ্নে জাঙ্কুকের ধ্যান ভাঙল। জাঙ্কুক তখন বলল, ওর মা আগেই ওর নাম ঠিক করে রেখেছিল। তাই না কি রে? তা কী নাম রেখেছে তে বৌমা? ওর নাম জিওন ভিকুক রাখা হয়েছে মা। জিন তখন বল, বা নামটা তো বেশ সুন্দর, জিওন ভিকুক, খুব সুন্দর নাম। কাজলের কথা শুনে তে হ্যাঁবোধক মাথা নাড়ে, কিন্তু ভিকুকের কান্না থামার নাম নেই। এতগুলো মানুষের সামনেতে খাওয়াতেও পারবে না। ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুক বলল, তোমরা যাও না, গিয়ে বাবা কাকা সহ আত্মীয় স্বজনদের সুখবরটা জানিয়ে দিয়ে এসো। কাজল আর জিন মাথা নেড়ে চলে গেল। তারপর জাঙ্কুকও একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে এসে বসা মাত্রই জাঙ্কুকের ফোনটা বেজে উঠে সে স্ক্রিনের দিকে তাকাতে স্ক্রিনে জেহপের নাম্বারটা ভেসে উঠল। জাঙ্কুক বেশি কিছু না ভেবেই কলটা রিসিভ করে কানের কাছে ধরল। জেহপ তখন বলল, কিরে, কি খবর তোর? মাথা ঠিক আছে এখন? জাঙ্কুক বুঝে উঠতে পারলো না যে জেহপ মাথা ঠিক হওয়ার কথা কেন বলছে। তবে সে প্রত্যুত্তরে বলল, ছেলে হয়েছে। আচমকা জাঙ্কুকের কথা শুনে জেহপ তাজ্জব বনে গেল আর বলল, মানে কার ছেলে হয়েছে? জাঙ্কুক অবচেতন মনেই বলে উঠল, আমার ছেলে। উক্ত কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না জেহপ। তার উপর জাঙ্কুক যেভাবে আমার ছেলে বলেছে, সেটা শুনে জেহপের মাথা ঘুরে গেল। জেহপ তখন বলল, ভাই তোর মাথা এখনও ঠিক হয়েছে বলে মনে হয় না। কী সব আবল তাবল বকছিস? আর রাত পোহাতেই ছেলে হয়ে গেছে মানে কি? জাঙ্কুকের মেজাজ খারাপ হলো। এই বেকুবের সাথে সে কোন দুঃখে বোনের বিয়ে দিতে রাজি হয়েছে কে জানে। জাঙ্কুক তখন বলল, আমি সিরিয়াসলি বলছি। জেহপ এবার নড়ে চড়ে বসলো আর বলল, আলহামদুলিল্লাহ। ছেলে আর ভাবি সুস্থ আছে তো? আল্লাহর রহমতে দুজনেই সুস্থ আছে। কিন্তু কখন হলো? আমাকে কেন বললি না? বাড়িতে নর্মাল ডেলিভারি হয়ে গেছে, বলার সুযোগ পাইনি। জব কিছু একটা ভেবে বলে উঠল, তুই কি NIPP টেস্টের রিপোর্ট পেয়ে গেছিস? জাঙ্কুক ব্যালকনির দরজার দিকে একবার তাকিয়ে নিম্নস্বরে বলল, আজকে সকালেই রিপোর্ট এসে গেছে। জব এবার আইডিয়া করেই বলে উঠল, ও এই জন্যই তো বলি, তুই হঠাৎ আমার ছেলে বললি কেন? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রিপোর্টটা দেখিনি এখনো। জব বিস্ফোরিত কণ্ঠে চিল্লিয়ে উঠল, তাহলে তুই হঠাৎ আমার ছেলে বললি কেন? প্লিজ, ভুল করে বলে ফেলেছিস এটা বলিস না। জাঙ্কুক চাপা শ্বাস ফেলে বলল, রিপোর্ট আর দেখতে হবে না, বাচ্চাটা আমারই। তুই এত নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? ওকে কোলে নিয়ে বুঝে গেছি, কি কিউট দেখতে, মাশাল্লাহ। জানিস, এত কিউট বেবি আমি এই জন্মে দেখিনি। এত কিউট বেবি আমার ছাড়া আর কার হবে বলতো? জিও হাসি আটকে রেখে বলল, কে যেন বলেছিল বাচ্চাটা জন্মের পরেই দত্তক দিয়ে দেবে। জাঙ্কুক হাঁসফাঁস করে বলল, চুপ। আমি সেদিন ওই গায়ের উপর রেগেমেগে বলে ফেলেছিলাম। অনেক হয়েছে, এটা নিয়ে আমাকে আর কথা শোনাস না প্লিজ। আমি কখনোই এমন করতাম না। আমি জানি বাচ্চাটা তের প্রাণ। বাচ্চার কিছু হয়েছে শুনলে ও নিজেও মরে যাবে। আগামীকাল আমার ফ্লাইট, ভাবছি তোর ছেলেকে দেখেই যাব। তাহলে চলে আয়, রাখি এখন। ওই ওয়েট, কি হলো? তোর মাঝরাতে কি হয়েছিল বল তো? তোর কি আসলেই কায় যে নিউজটা ছড়িয়েছিল সেটা সত্যি বলে মনে হচ্ছিল? জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলল, হোয়াট? কী সব বলছিস?
আমি বলছি তুই তো মাঝরাতে মেসেজ দিয়ে আমাকে এসব বললি। জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল আর বলল, তোর মনে হয় যে আমি এসব বলেছি? আরে আমার কাছে যদি নিউজটা সত্যি বলেই মনে হতো তাহলে কি আমি কাইকে মারতে মারতে ফেলতাম? তাহলে মেসেজগুলো কে দিয়েছিল রাতে? জাঙ্কুক কয়েকটা শুষ্ক ঢোক গেলে দরজার দিকে তাকালো, তারপর ফোনটা সামনে এনে হোয়াটসঅ্যাপ চেক করতে লাগলো, কিন্তু কোনো মেসেজ পেল না। জাঙ্কুক হতাশ হয়ে জেহবকে বলল, মেসেজ তো নেই, স্ক্রিনশট দিয়ে দেখি। তে মেসেজগুলো ডিলিট ফর এভরিওয়ান না করে ডিলিট ফর মি করেছিল। ফলস্বরূপ মেসেজগুলো শুধু জাঙ্কুকের ফোন থেকে ডিলিট হয়েছে। কিছুক্ষণ পর জেহব স্ক্রিনশট দিতেই জাঙ্কুকের চোখ কপালে উঠে গেল। জাঙ্কুক তখন বলল, এই তুই এসব কী করেছিস? হায় আল্লাহ, আমি এখন কি করব? জেহব কিছুই বুঝতে পারলো না। জেহব তখন বলল, আমি আবার কি করলাম? আমি তোকে মেসেজগুলো দেইনি জেহব। তাহলে কে দিয়েছিল? তোর ভূত। জাঙ্কুক মাঝরাত থেকে এখন পর্যন্ত সকল ঘটনা একসাথে জুড়ে বুঝতে পারলো যে তেই মেসেজগুলো দিয়েছে। এটা বুঝতে পেরে জাঙ্কুক মাথায় হাত দিয়ে বসে পড়লো। সে আর কিছু ভাবতে না পেরে রুমে চলে এলো। জাঙ্কুক এরকম হঠাৎ চলে আসাতে তের অস্বস্তিতে পড়ার কথা থাকলেও মেয়েটা মাথা তুলে চাইলো না পর্যন্ত, শুধু গায়ের ওড়নাটা আরেকটু টেনে ছেলেকে ঢেকে নিল। জাঙ্কুক আলগোছে তের পাশে বসে ডেকে উঠল, বউজান। ডাকটা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়। তের চোখ জোড়া দেখে জাঙ্কুকের কলিজা শুকিয়ে গেল। তের ফ্যাকাশে মুখটার দিকে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। জাঙ্কুক বহু কষ্টে উচ্চারণ করলো, আমাকে ক্ষমা করে দাও বউজান। তে তখন রাগী কণ্ঠে বলল, আপনি আমার চোখের দিকে তাকিয়ে ক্ষমা চান, আমি আপনাকে ক্ষমা করে দেব। তের তীক্ষ্ণ কণ্ঠ শুনে জাঙ্কুক মাথাটা আরও নিচু করে নিল। সে তের চোখে চোখ রাখবে কিভাবে? তার মধ্যে সেই সাহস নেই, সে পারবে না। তে তখন বলল, আপনি বলেছিলেন আমি আপনার চোখের দিকে তাকিয়ে যদি বলি বাচ্চাটার বাবা আপনি, তাহলে আপনি মেনে নেবেন। সেই আপনি কিভাবে পারলেন আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলতে? জাঙ্কুক তের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোমার চরিত্র নিয়ে সন্দেহ করিনি তে, তুমি ভুল বুঝছো। তুমি মানো আর না মানো, বাচ্চাটার জন্যই তোমাকে এত এত কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। সেই জন্যই আমি বাচ্চাটাকে কখনো তেমন গুরুত্ব দিইনি, কিন্তু সেটার জন্য আমি বাচ্চাটাকে। জাঙ্কুক কথাটা শেষ করার আগে তে চিল্লিয়ে বলে উঠল, আপনি মিথ্যা বলছেন। আপনার মনে হচ্ছিল যে বাচ্চাটা ইয়োনোর, সেই জন্যই আপনি আমার বাচ্চাটাকে দত্তক দিয়ে দিতে চেয়েছিলেন আর মৃত বাচ্চা হয়েছে বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। জাঙ্কুক কিছু একটা বলতে চেয়েও থেমে গেল। সে মরে গেল সেই কথাটা তেকে বলতে পারবে না, কারণ সে নিজেকে মেরে ফেলতে পারবে, তেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলবো, ততটাও অমানুষ আমি না। আপনি অমানুষের থেকেও জঘন্য, আপনি একটা জানোয়ার। জাঙ্কুকের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করল। জাঙ্কুক তখন রেগে বলল, হ্যাঁ, আর এই বাচ্চাটার জন্য তোমাকে আমার মতো জানোয়ারকে বিয়ে করতে হয়েছে। এতদিন আমি এসব কিছুই ভাবতাম, মনে হতো এই সব কিছুর জন্যই বাচ্চাটার দায়ী, কিন্তু আজকে বুঝতে পারলাম যে এই বাচ্চাটা নয়, সব কিছুর জন্য আমিই দায়ী। আমার উচিত উপাধি পাওয়ার সাথে সাথেই আত্মঘাতী হওয়া, কিন্তু আমি পারিনি। যেদিন আমার জন্মদাত্রী নিজে আমার স্ত্রীর গর্ভে থাকা বাচ্চাটার দিকে আঙ্গুল তুলেছিল, আমি পারিনি সেদিন পুরোপুরিভাবে ব্যাপারটাকে অগ্রাহ্য করতে। সেদিন অজান্তে আমার মনে সন্দেহ নামক বিষাক্ত অনুভূতির জন্ম হয়েছিল। আমি পারিনি সন্দেহগুলোকে গোড়া থেকে নির্মূল করতে। আমি পারিনি ইয়োনোকে বিশ্বাস করতে, যে ছেলেটা একটা মেয়ের ছবির সাথে বিকৃত আচরণ করতে পারে। আমি পারিনি সেই ছেলেটাকে সন্দেহ করার থেকে নিজেকে দূরে রাখতে। তে এক হাতে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরলো আর বলল, ইয়োনো আমার ছবির সাথে কি করেছিল? জাঙ্কুক চোখ জোড়া বন্ধ করে একটা শ্বাস ফেলল, তারপর তের হাত ছাড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু করেনি, ও তো ভালোই ছিল, আমি খারাপ ছিলাম। ওকে সন্দেহ করার কোনো কারণই নেই। ও কতটা ভালো ছিল ভাবা যায়? ও জানতো আমি তোমাকে ভালোবাসতাম, আর এটা জানার পরও ও আমাকে সাহায্য করলো তোমাকে পেতে। ও আমার কত ভালো বন্ধু ছিল, তাই না? তে কিছু বুঝতে পারছে না, তার মনে হচ্ছে জাঙ্কুক পাগল হয়ে গেছে। কিছুক্ষণ যেতেই জাঙ্কুক গট গট পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল।